হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে স্যার। আজকে আমি তোমাদের পড়াবো একটা স্ট্যাটিক জিকেরই টপিক, খুবই কঠিন আর স্পেশাল টপিক। তো চলো দেখে নেওয়া যাক টপিকটা কি। টপিকটা হচ্ছে স্ক্রিনেই তোমরা দেখতে পাচ্ছ, বাজেট 2024। তো বাজেট হচ্ছে খুবই একটা কঠিন টপিক। তো কঠিন টপিক সুন্দর করে সহজভাবে বোঝানোর জন্যই আমি এই ক্লাসটা তৈরি করেছি তোমাদের জন্য। দেখো, বেসিক্যালি বাজেটের আমি দুটো সেকশন করেছি। একটা হচ্ছে 2024-এ যে কোশ্চেনগুলো আসতে পারে বাজেটের উপরে, সেটার একটা টপিক করেছি। আর শেষে করেছি বাজেটের স্ট্যাটিক। তো বাজেটের স্ট্যাটিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের চিরজীবনই কাজে লাগবে। তো তোমরা পুরোটা দেখার জন্য, পুরো স্ট্যাটিক পার্টটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বেসিক্যালি আমরা প্রথমে কি বুঝবো, প্রথমে বুঝবো যে বাজেট কি। দেখো, বাজেট হচ্ছে সরকারের পূর্ব নির্ধারিত, মানে বর্তমান সরকারের পূর্ব নির্ধারিত একটা আয় ও ব্যয়ের রাফ একটা হিসাব, যার নামই হচ্ছে বাজেট। তো দেখো, বেসিক্যালি ধরো তোমার বাবা ইনকাম করে, তো তোমার বাবা ইনকাম যাই করে, খরচা একটা শিডিউল বেঁধে রেখেছে যে আমার খরচা হবে 3 লাখ। তো তোমার বাবার খরচা হবে 3 লাখ, আর তোমার বাবার আয় হচ্ছে 2,80,000। তাহলে তোমার বাবার খরচা 3 লাখ আর আয় হচ্ছে 2,80,000। তাহলে এবার 20,000 টাকা কোথা থেকে পাবে? 20,000 টাকাটা নিশ্চয়ই আমাকে ধার করতে হবে, নাহলে লোন করতে হবে। তো সরকারের ক্ষেত্রেও ঠিক এটাই চলে, যেটা হচ্ছে পূর্ব নির্ধারিত করে রাখে যে আমি আগামী বছর কত খরচা করব, আর আমার কাছে কত আছে, কত ধার নিতে হবে, এই একটা রাফলি হিসাব, এরই নাম হচ্ছে বাজেট। তো এটা একটা ডেফিনেশন আছে খুব সুন্দর, চলো দেখে নেওয়া যাক। স্ক্রিনে শো করছে, বাজেট হচ্ছে একটা আর্থিক বছরের সরকারের আনুমানিক প্রাপ্তি আর ব্যয়ের বিকৃতি, যেটা আমি একটু আগে বললাম, রাফ একটা হিসাব। তো দেখো, 2024 সালে বাজেট দুরকমভাবে প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে ইন্টারিম বাজেট, একটা হচ্ছে ফুল বাজেট। তো ইন্টারিম বাজেট কখন হয়? ইন্টারিম বাজেট যখন হয়, যখন ধরো কোনো ইলেকশন থাকে, যেহেতু এবছর লোকসভা ইলেকশন ছিল, তো লোকসভা ইলেকশনের জন্য এবছর একটা ইন্টারিম বাজেট প্রকাশ করা হয়েছে, মানে একটা মধ্যবর্তী বাজেট বলে যেটাকে, সেটা প্রকাশ করা হয়েছে কত? ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি, সম্ভবত 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। আর তোমাদের ফুল বাজেট কখন প্রকাশ করা হয়েছে? ফুল বাজেট প্রকাশ করা হয়েছে 23 জুলাই। এবার দেখো, এই যে বাজেট, বাজেট এই জিনিসটা যে কি হবে না হবে, কোন খাতে কত খরচা হবে না হবে, সেগুলো কে ঠিক করবে? সেগুলো ঠিক করে আমাদের অর্থ মন্ত্রণালয়। তো অর্থ মন্ত্রণালয় পুরো বাজেটটা তৈরি করে, বানায়। তো এই অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ভি অনিত নাগেশ্বরন, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর উনি বাজেটটা তৈরি করার পর পেশ করতে হয়। কোথায় পেশ করতে হয়? এই দেখো, দেখতে পাচ্ছ, লোকসভায় পেশ করতে হয়। তো এই লোকসভায় কে পেশ করবে? আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার। বর্তমান ফাইন্যান্স মিনিস্টারের নাম কি? নির্মলা সীতারামন। তাহলে বাজেট তৈরি করলো একজন, যে অর্থনৈতিক উপদেষ্টা, আর বাজেট পেশ করলো একজন, যে হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার। তো বাজেট কখন পেশ হয়েছিল? বাজেট পেশ হয়েছিল সকাল 11টার সময়। এটাও খেয়াল রাখবে, বাজেট পেশ হয়েছিল সকাল 11টার সময়। কিন্তু কোন বছর থেকে সকাল 11টার সময় বাজেট পেশ হয়, এই সমস্ত ঘটনাগুলো যা কিছু আছে স্ট্যাটিক পার্টে, সেটা দেখতে থাকার জন্য আমার সঙ্গে কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত। তো দেখো, এবার নির্মলা সীতারামন বাজেট পেশ করে একটা রেকর্ড করেছে, যিনি প্রথম অর্থমন্ত্রী, যিনি টানা কবার 7 বার কেন্দ্রীয় বাজেট পেশ করেছে। কবার? 7 বার। এটাও খেয়াল রাখবে যে তিনিই প্রথম অর্থমন্ত্রী যিনি টানা 7 বার বাজেট পেশ করেছে। চলো তাহলে দেখে নেওয়া যাক বাজেটের ওপরে যে যে কোশ্চেনগুলো আসতে পারে আমাদের। তো চলো বেসিক্যালি প্রথমে ঢুকি। কোয়েশ্চেনের আগেও আমরা একটা জিনিস জেনে নিই, যেটা হচ্ছে এই বছর বাজেটের উপর ফোকাস করা হয়েছে কটা জিনিসের উপর? বেসিক্যালি 4টে জিনিসের উপর। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ছবি, একটা হচ্ছে ফার্মার, একটা হচ্ছে ইউথ, একটা হচ্ছে পুয়ার, আর একটা হচ্ছে ওম্যান, মানে মহিলা, কৃষক, দরিদ্র আর যুবক। মেনলি ফোকাস আছে এই 4টে কাস্টের ওপর। তো আবার এবছর বাজেটের থিম দেখো, এটাও মনে রাখবে, এমপ্লয়মেন্টের ওপরে, স্কিলিংয়ের ওপরে, দক্ষতা, তারপরে এমএসএমইর উপরে, তারপরে হচ্ছে মিডিল ক্লাসদের উপরে। তো বেসিক্যালি 4টে কাস্ট মনে রাখতে হবে, আর বাজেটের থিমটা মনে রাখতে হবে আমাদেরকে। চলো দেখি নেক্সট স্লাইডে আমাদের কি বলছে। নেক্সট স্লাইডে আছে আমাদের বাজেটের প্রায়োরিটিজের কথা। তো বেসিক্যালি 9টা প্রায়োরিটিজ আছে 2024-এর বাজেটে। তো প্রায়োরিটিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বেসিক্যালি একটা প্রায়োরিটিস
থেকে কিছু কিছু কোশ্চেন আসবে। তো কোশ্চেন আমরা তো পরে দেখতে পাবো। পুরো 9টা প্রায়োরিটিসের ওপরে আমি কোশ্চেন সেট করেছি, কোন প্রায়োরিটিস থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, কি আসতে পারে। বেসিক্যালি আমার জানা, আমার জ্ঞানে মোটামুটি কোনো কোশ্চেনই তোমাদের হয়তো বাদ যাবে না। তো প্রায়োরিটিসগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে হচ্ছে এগ্রিকালচার, 1 নম্বরে তোমাদের কি আছে, এগ্রিকালচারের ওপরে, কৃষির ওপরে দেখতে পাচ্ছ। 2 নম্বরে কি আছে, কর্মসংস্থান আর দক্ষতা, যেটা আমাদের জন্য খুবই জরুরি, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং। তারপরে কি আছে, অন্তর্ভুক্তিমূলক মানব সম্পদ ও উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার। তারপর 4 নম্বরে কি আছে, উৎপাদন ও পরিষেবা, মানে ম্যানুফ্যাকচারিং যেটাকে বলে। তারপরে কি আছে, নগর উন্নয়ন। 5 নম্বরে আছে নগর উন্নয়ন, আরবান ডেভেলপমেন্ট। তারপরে কি আছে, শক্তি নিরাপত্তা, এনার্জি যেটা। তারপরে কি আছে, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো। তারপরে কি আছে, উদ্ভাবন গবেষণা, মানে রিসার্চ ডেভেলপমেন্ট, এইসবের উপরে। তারপরে 9 নম্বরে কি আছে, পরবর্তী প্রজন্মের সংস্করণ, নেক্সট জেনারেশন রিফর্ম। কি কি আছে এটা মনে রাখার থেকেও জরুরি কটা প্রায়োরিটিস আছে, কারণ কোশ্চেন আসবে কটা প্রায়োরিটিস আছে। তো চলো তাহলে আমরা দেখে নিলাম বাজেটের মেজর কাস্ট কি কি, বাজেটের থিম কি কি, বাজেটের প্রায়োরিটিস কটা। তো বেসিক্যালি এবার আমরা ঢুকে যাব কোশ্চেনের মধ্যে। তো চলো, কোশ্চেন নাম্বার 1 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2024-25 বাজেট কে উপস্থাপন করেন। একটু আগেই তোমাদেরকে বোঝালাম, উত্তর কি হবে, উত্তর হবে তোমাদের অপশন সি, নির্মলা সীতারামন, আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার। তাহলে 2024-25 বাজেট কে পেশ করেছে, আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখো বাজেট পেশ করেছে কে, নির্মলা সীতারামন বললাম, আর আগেও বললাম ঘটনাটা, যিনি টানা 7 বার পরপর কেন্দ্রীয় বাজেট পেশ করেন। ইনফরমেশন দেখতে পাচ্ছ তোমরা। চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2024 পেশ করেছেন। এটি ভারতের কততম কেন্দ্রীয় বাজেট? এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটি কততম বাজেট, কারণ বাজেট তো সরকার গঠন হওয়ার পর থেকেই হয়ে আসছে। তাহলে এটি আমাদের কত নম্বর বাজেট? এটি হচ্ছে আমাদের অপশন সি, 76, 76তম বাজেট। তো চলো আমরা চলে যাই 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, স্ক্রিনে দেখো, 2024-25 সালের বাজেটে কয়টি প্রধান জাতিকে হাইলাইট করা হয়েছে? অপশন 3, অপশন 4, অপশন 5, অপশন 6। তাহলে এবার দেখো কোন অপশনটা হবে। একটু আগেই বলেছিলাম যে কটা কাস্ট বলা হয়েছে, এখানে বলা হয়েছে অপশন বি, 4টে কাস্ট। দেখো একটু আগেই বোঝালাম তোমাদেরকে, গরিব, মহিলা, যুবক আর কৃষক। ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা তোমরা একটু নোট করে নাও, কটা মেজর কাস্টের উপরে ফোকাস করা হয়েছে, 4টে। তো চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। 2024-25 সালের বাজেটে ফোকাস করা হয় কিসের ওপর? কোশ্চেনটা হবে কিসের ওপর ফোকাস করা হয় মেনলি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 4টে অপশন আছে, এমপ্লয়মেন্ট, স্কিলিং, এমএসএমই আর মিডল ক্লাস। তো এখানে হয়তো অপশনটা এরকম নাও থাকতে পারে, আবার অন্যরকমও থাকতে পারে, কিন্তু এখানে অপশন দেখো, অপশন এও ঠিক, বিও ঠিক, সিও ঠিক, 4ও ঠিক। বেসিক্যালি একটা অপশন দিতে পারে অল অফ দিস, তাহলে তোমাদেরকে তখন অল অফ দিসটা দিতে হবে। তো দেখো আগেও বললাম যে থিমটা কি, এইটাই হচ্ছে থিম, এই 4টের ওপরেই ফোকাস করা হয়। তো এখানে আমাদেরকে জেনে রাখতে হবে এমএসএমইর ফুল ফর্মটা কি। এর ফুল ফর্মটা হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এই থিমটা তোমরা মনে রাখবে, প্লাস এর সঙ্গে এর ফুল ফর্মটাও তোমরা মনে রাখবে। তো চলে যাই চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। 2024-25 বাজেটে কয়টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে, মানে প্রায়োরিটিস যেটা বললাম। তো 8টা, 9টা, 5টা না 6টা? অপশানে দেখতে পাচ্ছ, আগেই তোমাদেরকে পড়িয়েছি, তোমরা করে দিতে পারবে। অপশন বি, 9টা প্রায়োরিটিস। তোমরা ছবির সঙ্গেও কানেক্ট করতে পারবে, আমি যখন পড়িয়েছি তখনও ছবিটা দিয়েছি, এখনও ছবিটা দিয়েছি। তাহলে 9টা প্রায়োরিটিস দেওয়া হয়েছে 2024 বাজেটে। চলো এবার চলে যাই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 2024-25 কেন্দ্রীয় বাজেটে মোট ব্যয়ের আনুমানিক পরিমাণটা কত? অপশন দেখতে পাচ্ছ, 46 লাখ করোড়, 41 লাখ করোড়, 48 লাখ করোড়, 43 লাখ করোড়। পয়েন্টগুলো আমি বলছি না, কারণ বেসিক্যালি এই দিকটাই তোমরা মনে রাখবে। তো কোশ্চেন নাম্বার 6 এর উত্তর হবে অপশন সি, 48 লাখ করোড়। ভালো করে মনে রাখবে, 48 লাখ করোড়। তো বেসিক্যালি এইটাই দেওয়া হয়েছে মোট ব্যয়ের পরিমাণ, ঠিক আছে। তো এখানে তোমরা ইনফরমেশনও দেখতে পাচ্ছ 2024-25 তাহলে তোমার এটা ঠিক করা হয়েছে 48 লাখ করোড়, আর 2023-24 কত ছিল? 45। তার মানে কিছুটা ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতে পারছো, আরও পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আশা করছি বাড়াতেই থাকবে, তো এভাবেই বাড়াই। তো এই পরিমাণটা আরও বেড়ে গেছে
2024-এর জন্য। তো দেখো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি প্রায়োরিটির মধ্যে। তো দেখো তোমরা প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে 9টা প্রায়োরিটিস আছে, এবার আমরা ঢুকছি ফার্স্ট প্রায়োরিটিসে। প্রত্যেকটা প্রায়োরিটিস থেকে আমি আলাদা আলাদা কোয়েশ্চেন সেট করেছি। তো প্রথম প্রায়োরিটিস থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে আমরা দেখে নেব। তো প্রথম প্রায়োরিটিস হচ্ছে এগ্রিকালচার, তোমরা দেখতেই পাচ্ছ, আগেই বলেছিলাম। আর দেখো প্রায়োরিটিস নাম্বার 1। তো এখান থেকে বেসিক্যালি বিভিন্ন পয়েন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে। তো এর ভিতরেই অনেক কোয়েশ্চেন লুকিয়ে আছে। সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের এটা না বুঝিয়ে কোশ্চেন আকারে দিয়ে দিয়েছি যাতে তোমরা ক্লিয়ার হতে পারো। আর এখান থেকে আমি স্লাইডে ছবিও রেখেছি যাতে তোমরা কানেক্ট করতে পারো কোশ্চেনটার সাথে। তো দেখে নেওয়া যাক এগ্রিকালচার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। দেখো বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতে মোট বরাদ্দ কত, মানে বাজেটে কত পরিমাণ অর্থ ঠিক করেছে সরকার এবছর, যেটা হচ্ছে অপশন এ, বি, সি, ডি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1,52,000 crore। অপশন ডি হচ্ছে মোট কৃষিতে বরাদ্দ পরিমাণ। তো তারপরে কোশ্চেন দেখো, মানে এগুলো সব এগ্রিকালচার সেক্টরের কোশ্চেন চলছে। বাজেটে 2024-25 অনুযায়ী কতটি উচ্চ ফলনশীল ফসল প্রকাশ করা হবে, মানে কতটি উচ্চ ফলনশীল বীজ দেবে সরকার। অপশন এ 80, অপশন বি 109, অপশন সি 105, অপশন ডি 130। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 109। দেখো কানেক্ট করতে পারো নাকি, দেখো এই দেখো পিকচার দেখতে পাচ্ছ, পিকচারের এই পার্টটা থেকে আমি কোশ্চেনটা তুলেছি। দেখো 109 লেখা আছে। তো দেখো এখানে নিচে ইনফরমেশনে কি লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো 109টি নতুন উচ্চ ফলনশীল বীজ প্রদান করবে কিসের জন্য, দেশব্যাপী কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই এগ্রিকালচারের ওপরে। প্রাকৃতিক চাষের জন্য কয়টি জৈব গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। অপশন এ 5,000, অপশন বি 7,500, অপশন সি 10,000, অপশন ডি 15,000। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 10,000। দেখো এই যে কোশ্চেনের পার্টটা আছে ওই এগ্রিকালচারের ছবি থেকেই আমাদের নেওয়া, তো এখান থেকে এই কোশ্চেনটাই আসবে। দেখো 10,000 প্রাকৃতিক চাষের জন্য কত, 10,000 রিসার্চ সেন্টার গড়ে তোলা হবে। তো চলে নেক্সট কোশ্চেন নাম্বার 10। কতজন কৃষককে প্রাকৃতিক চাষে অন্তর্ভুক্ত করার লক্ষ্য করা হয়েছে। 50 লাখ, 75 লাখ, 1 কোটি, 1.25 কোটি। তো অপশন এখানে অপশন সি 1 crore। দেখো দেখে নেওয়া যাক ওই স্লাইডেরই দেখো কোশ্চেন, একই পিকচারের উপরে এই কোশ্চেনটাও সেট হলো, এই কোশ্চেনটাও সেট হলো, দুটো কোশ্চেন, কোনো কোশ্চেন তোমাদের বাদ যাবে না। এখানে নিচেও ইনফরমেশনও দিয়ে দিয়েছি, 1 কোটি কৃষককে শংসাপত্র মানে সার্টিফিকেট আর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দীক্ষিত করা হবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ক্লাসটা একটু বড় তাই একটু চলে যাচ্ছি কোশ্চেনের দিকে পরপর, আর তার সঙ্গে ইনফরমেশন আছে তোমাদের সুবিধাও হয়ে যাচ্ছে। তো কেন্দ্রীয় বাজেট 2024-25-এর অধীনে কয়টি জেলা ডিজিটাল ফসল সমীক্ষার আওতায় আনা হয়েছে। 300, 400, 500, 600। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 400। তো তোমরা স্লাইডেও দেখতে পাচ্ছ দেখো 400টি জেলায়। চলে যায় এবার নেক্সট কোশ্চেন নাম্বার 12। চিংড়ি চাষ প্রক্রিয়াকরণ এবং রপ্তানির জন্য অর্থায়ন কোন ব্যাংকের মাধ্যমে করা হবে। অপশন হচ্ছে পিএনবি, এনটিপিসি, আরবিআই না নাবার্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাবার্ড। তো চলো দেখে নিই তাহলে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি করেছে। ফাইন্যান্স মিনিস্টার ব্রড স্টকের জন্য নিউক্লিয়াস ব্রিডিং সেন্টার, যার ফুল ফর্ম হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এনবিসি। তো এনবিসি স্থাপন করেছে, যার মাধ্যমে একটা নেটওয়ার্ক স্থাপন হয়েছে, আর্থিক সহায়তার ঘোষণা করেছে কিসের জন্য, এই চিংড়ি উৎপাদন আর রপ্তানির জন্য। সেটা কার মাধ্যমে করা হবে, আগেই বললাম নাবার্ডের মাধ্যমে। তো চলো এগ্রিকালচারের উপরে নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বছর বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য কতটা ব্যবস্থা করা হয়েছে, মানে পিএম কিষাণ যেটাকে আমরা জানি, পিএম কিষাণ নামে যেটা জানি, কত করা হয়েছে। 80,000 crore, 70,000 crore, 60,000 crore, 65,000 crore। নো চেঞ্জেস। এটা হচ্ছে অপশন সি 60,000 crore। আগের বছরও যা ছিল এবছরও সেমই আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2023-এও ছিল 60,000 কোটি, এবছরও নো চেঞ্জেস, সেম আছে 60,000 কোটি। তো মোটামুটি এগ্রিকালচারের উপরে যা কিছু কোশ্চেন আসার মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার চলে আসি নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডে কি আছে দেখো, প্রায়োরিটিস নাম্বার 2, যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং।
এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং দেখতে পাচ্ছি আমরা প্রায়োরিটিস নাম্বার 2। এখানে ধরো এই পার্ট থেকে কোশ্চেন আসবে, এই পার্ট থেকে আসবে, এই পার্ট থেকে আসবে, বিভিন্ন পার্টের কোশ্চেন আমি সেট করে রেখেছি। তো কোশ্চেন আকারে কি কি আসতে পারে চলো আমরা দেখে নিই প্রায়োরিটিস 2 থেকে। এটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং। তো দেখো এমপ্লয়মেন্ট আর স্কিলিং এর উপরে কি কি কোশ্চেন আছে আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 2024-25 সালের বাজেটে শিক্ষার জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? অপশন তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি আছে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1,25,638 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষার জন্য। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলিং এর উপরে। প্রধানমন্ত্রী প্যাকেজের স্কিম এর অধীনে প্রথমবারের মতো চাকরি প্রার্থীদের জন্য কত আর্থিক সহায়তা দেওয়া হবে? অপশন এ 12,000, অপশন বি 18,000, অপশন সি 20,000, অপশন ডি 15,000। সঠিক উত্তর হবে অপশন ডি 15,000। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, দেখো নেক্সট স্লাইডে কি আছে, আমি তোমাদেরকে বলেছিলাম পার্ট পার্ট করে কোশ্চেন হবে। এখানে দেখতে পাচ্ছ কত, 3টে ইনস্টলমেন্টে দেওয়া হবে 15,000, এখানে লিখে দেওয়া আছে। দেখো সমস্ত আনুষ্ঠানিক ক্ষেত্রে 15,000 পর্যন্ত 3টে কিস্তিতে দেওয়া হবে 1 মাসের মজুরি। তো এতে অনেক লক্ষ যুবক উপকৃত হবে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 16, নতুন কেন্দ্রীয় স্পন্সর প্রকল্পের অধীনে কতজন যুবককে দক্ষ হতে লক্ষ্য করা হয়েছে? অপশন এ 15 লাখ, অপশন বি 20 লাখ, অপশন সি 25 লাখ, অপশন ডি 30 লাখ। তো কোন উত্তরটা হবে? দেখো অপশন বি 20 লাখ। তো স্কিলিং প্রোগ্রামের উপর কত ইউথ প্রশিক্ষণ হবে? 20 লাখ। এখানে আছে দেখো 20 লাখ যুবক যুবতীকে 5 বছরে দক্ষ করে তুলবে সরকার। তো এর সঙ্গে কি হয়েছে, 1000 আইটিআই কেও উন্নত করা হবে। এই স্কিলিং এর মধ্যেই আছে কোশ্চেনটা, 1000 আইটিআই ট্রেনিং সেন্টারকেও উন্নত করে তুলবে সরকার। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 17, উচ্চশিক্ষার জন্য সারা দেশের প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীদের কত ঋণ দেওয়া হবে? দেখো ইন্টারন্যাশনাল নয়, ন্যাশনালের মধ্যে যে বড় বড় ইনস্টিটিউটগুলো আছে সেখানে ভর্তির জন্য সরকার তোমাকে কত ঋণ দেবে? অপশন এ 25 লাখ, অপশন বি 15 লাখ, অপশন সি 10 লাখ, অপশন ডি 20 লাখ। তো সঠিক উত্তর হবে তোমার দেখো অপশন সি, 10 লাখ পর্যন্ত লোন দেবে। 10 লাখ পর্যন্ত লোন দেবে হায়ার এডুকেশনের জন্য। কোথায়? ডোমেস্টিক ইনস্টিটিউট, নট ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তাহলে এবার সরকার বললাম 10 লাখ লোন দেবে। আচ্ছা, এরপরে কি হবে? এরপর কি করবে সরকার? সেই লোনের উপরে 3% ছাড়ও দেবে তোমাকে। যা লোন হচ্ছে সরকার 3% সেটা মকুব করবে তোমাকে। চলো দেখি এবার নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে তোমাদের আছে প্রায়োরিটিস নাম্বার 3। প্রায়োরিটিস নাম্বার 3তে কি আছে দেখো, হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের অনেক কটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর উপর থেকে আমি কোশ্চেন সেট করেছি। দেখো কি কি কোশ্চেন আছে, একটাও তোমার কোশ্চেন এড়িয়ে যাবে না। চলো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 18, বিকশিত ভারত লক্ষ্য অর্জনের জন্য সরকার কয়টি রাজ্যের জন্য পূর্বোদয় পরিকল্পনা প্রণয়ন করবেন? অপশন এ 8টা, অপশন বি 7টা, অপশন সি 6টা, অপশন ডি 5টা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 5টা। বিকশিত ভারতের লক্ষ্য হবে 5টা রাজ্যে। কি কি রাজ্য দেখে নাও, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ। এই 5টার উপরে সরকার বিকশিত ভারত গড়ে তুলবে। দেখতেই পাচ্ছ অপশন আছে। চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে, মহিলা ও মেয়েদের সুবিধার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? অপশন এ 3 লাখ কোটি, অপশন বি 6 লাখ কোটি, অপশন সি 2 লাখ কোটি, অপশন ডি 5 লাখ কোটি। তো মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে 3 লাখ কোটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অপশন এ রাইট অ্যান্সার, 3 লাখ কোটি মহিলা আর গার্লসদের বেনিফিটের জন্য সরকার বরাদ্দ করেছে। চলো কোশ্চেন নাম্বার 20তে কি বলেছে, কেন্দ্রীয় বাজেট 2024-25 অনুযায়ী উপজাতীয় সম্প্রদায়ের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, যার মধ্যে কতগুলো গ্রাম পড়ছে? 63,000 গ্রাম। তো এটাও একটা কোশ্চেনের আকারে আসবে, নেক্সট স্লাইডে আছে। তো গ্রাম অন্তর্ভুক্ত করলে কত মানুষ উপকৃত হবে? 5 কোটি মানুষ উপকৃত হবে। তো এই যে উপকৃত হবে উপজাতীয় সম্প্রদায়, তো এটা কোন স্কিমের আন্ডারে পড়ছে সেটা আমাদেরকে জানতে হবে। অনেকগুলো অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান। এখানে কত মানুষ উপকৃত হবে? 63,000 গ্রাম
উপকৃত হবে আর 5 কোটি মানুষ উপকৃত হবে এই প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের মাধ্যমে। তো এটার উপরে আরও কোশ্চেন আছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, আদিবাসী সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য কত গ্রামকে, একটু আগে বললাম, কত গ্রামকে প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন গ্রাম অভিযানের আওতায় আনা হবে? অপশন সি তোমরা লক্ষ্য করতে পারছো, 63,000 গ্রামকে আনা হবে। একটু আগেই বললাম, সেম স্লাইড দেখে নিও। তো চলে যাই নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22-তে আসবো, সরি কোশ্চেন নাম্বার 22। 2024-25 সালের বাজেট অনুসারে উত্তর পূর্ব অঞ্চলে মানে তোমার নর্থ ইস্ট অঞ্চলে কি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কতগুলি শাখা খোলা হবে নতুন? তো নতুন শাখা খোলা হবে তোমার অপশন ডি 100টা। দেখে নাও কটা শাখা খোলা হবে? 100টা। কোথায়? নর্থ ইস্ট রিজিয়নে। তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 23। চলতি আর্থিক বছরে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের জন্য কত আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে? অন্ধ্রপ্রদেশকে তো দিতেই হবে, অন্ধ্রপ্রদেশ আর বিহার ছাড়া সরকার চলবেই না। তো অন্ধ্রপ্রদেশের জন্য কত টাকা বরাদ্দ করেছে দেখিনি এবারের বাজেটে আমাদের সরকার? 15,000 কোটি টাকা। কত অন্ধ্রপ্রদেশের জন্য করেছে? অপশন এ 15,000 কোটি টাকা। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ অনেক কিছু করেছে অন্ধ্রপ্রদেশের জন্য। তো ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকার। এছাড়া কি হবে দেখো, বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছ, বিশাখাপত্তনম চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে, তারপরে হায়দ্রাবাদ বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে, তারপরে বিদ্যুৎ আর রেল রাস্তার জন্য বিভিন্ন কাজের জন্য অন্ধ্রপ্রদেশকে মোটামুটি 15,000 কোটি টাকা সরকার দিয়েছে। তো চলো নেক্সট স্লাইডে কোশ্চেন নাম্বার 24। এখনই বললাম অন্ধ্রপ্রদেশকে দিয়েছে, তাহলে বিহার তো বাদ যায় না, বিহারও ইম্পর্টেন্ট, বিহারের নীতিশবাবুকে দিতে হবে কিছু। তো বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পে কত কোটি টাকা বরাদ্দ করেছে সরকার এবার? চলো দেখে নেওয়া যাক। বিহারকে আমাদের সরকার দিয়েছে, বর্তমান সরকার 26,000 কোটি টাকা। তো 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের বিহারে, কিসের জন্য? বিভিন্ন রাস্তার উন্নয়নের জন্য, যেমন পাটনা পূর্ণিয়া এক্সপ্রেস, বক্সার ভাগলপুর এক্সপ্রেস, বোধগয়া রাজগীর বৈশালী দরভাঙ্গা, এগুলো। তারপরে অতিরিক্ত সেতু লেন তৈরি করার জন্য মোটামুটি বিহারকে দেওয়া হয়েছে 26,000 কোটি টাকা। তো চলো নেক্সট স্লাইড হচ্ছে তোমাদের প্রায়োরিটিজ নাম্বার 4 হচ্ছে তোমাদের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসের উপরে কোশ্চেন আছে। তো চলো ম্যানুফ্যাকচারিং এর উপরে কি কি কোশ্চেন আছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 25, বাজেট 2024-25 অনুসারে মুদ্রা ঋণে কত ঋণের পরিমাণ দেওয়া হয়েছে? অপশন এ 20 লাখ, অপশন বি 25 লাখ, অপশন সি 10 লাখ, অপশন ডি 27 লাখ। সঠিক উত্তর হবে অপশন এ 20 লাখ। দেখো আগে কত ছিল? 10 লাখ, বাড়িয়ে কত করেছে? 20 লাখ। তাহলে তোমাদের 10 লাখ থেকে বাড়িয়ে এখন মুদ্রা ঋণের পরিমাণ করে দিয়েছে 20 লাখ। এবার পিএম মুদ্রা ঋণ এটা কবে চালু হয়েছিল সেটাও আমাদের একটু জানতে হবে, কারণ এখান থেকেও কোশ্চেন চলে আসতে পারে। এটা চালু হয়েছে 8ই এপ্রিল 2015। এটার লক্ষ্য কি? এখন লক্ষ্য হচ্ছে বর্তমান 20 লাখ পর্যন্ত ঋণ প্রদান করা। তো এই ঋণেরও 3 রকমের ধরন আছে, একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে কিশোর, একটা হচ্ছে তরুণ। শিশু দেখতে পাচ্ছ 50,000, কিশোর হচ্ছে 50,000 থেকে 5 লাখ, আর তরুণ হলে এখনো পর্যন্ত নতুন যেটা ঠিক হয়েছে 20 লাখ পর্যন্ত ঋণ সরকার দেবে। তো চলো এর উপরে নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 26, 2024-25 সালের বাজেট অনুসারে কতজন যুবকের জন্য এন্ট্রান্সশিপ কর্মসূচি ঘোষণা করেছে সরকার? অপশন এ দেখতে পাচ্ছ 60 লাখ, অপশন বি 80 লাখ, অপশন সি 1 করোড়, অপশন ডি 2 করোড়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1 করোড়। তো কতজন যুবককে দক্ষ করতে পারবে সরকার? 1 করোড়। 5 বছরে 1 কোটি যুবককে দক্ষ করার জন্য মানে 65টি শীর্ষ সংস্থায় মানে 500টি কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেবে সরকার। তো এর জন্য সরকার কি করেছে? 6,000 টাকা এককালীন সহায়তা আর প্রতি মাসে 5,000 টাকা ভাতার ব্যবস্থা করেছে এই ইন্টার্নশিপের মাধ্যমে। তো চলো দেখলে যুবকদের জন্য কি করেছে। চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে 27, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্টের প্রোগ্রামের আওতায় কয়টি শিল্প পার্ক নির্মাণের ঘোষণা করা হয়েছে? এক কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কতগুলো ঘোষণা করা হয়েছে? অপশন এ দেখতে পাচ্ছ 15, অপশন বি 13, অপশন সি 16, অপশন ডি 12। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 12টি পার্কের ঘোষণা করা হয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় শিল্প করিডোর উন্নয়নের কর্মসূচির অধীনে কটা? 12টা শিল্প পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক কটা করে উঠবে? 12টা। চলো নেক্সট কোশ্চেন যাই। কোশ্চেন নাম্বার 28, বাজেটে 2024-25 অনুসারে ক্রিটিক্যাল মিনারেল মিশন এর মূল উদ্দেশ্য কি? 4টে অপশন দেখতে পাচ্ছ এর উদ্দেশ্যের। এটা সঠিক উত্তর হচ্ছে
ইনক্রিজিং, অপশন নাম্বার বি ইনক্রিজিং ডোমেস্টিক প্রোডাকশন, রিসাইকেলিং অ্যান্ড ওভারসিজ অ্যাকুইজিশনস অফ ক্রিটিক্যাল মিনারেলস। এটাই হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে প্রধান গুরুত্বপূর্ণ খনিজগুলো কি এর মধ্যে? তামা, লিথিয়াম, নিকেল, কোবাল্ট আর পৃথিবীর বিরল উপাদান, এগুলোই। তো সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলোকে কি করা? রিপ্রোডাকশন, রিসাইকেলিং, ওভারসিজ অ্যাকুইজিশন। তো চলো নেক্সট স্লাইড কি বলছে? নেক্সট স্লাইড বলছে প্রায়োরিটিস নাম্বার 5। দেখতেই পাচ্ছ প্রায়োরিটিস নাম্বার 5 হচ্ছে আরবান ডেভেলপমেন্ট। তো আরবান ডেভেলপমেন্টের মধ্যে কি কি আছে দেখি। আরবান ডেভেলপমেন্টের মধ্যে প্রথম কোশ্চেন তৈরি হয়েছে, পিএম স্বনিধি স্কিমের অধীনে কয়টি সাপ্তাহিক হাট বা স্ট্রিট ফুড হাব প্রতিষ্ঠিত হবে? তো এখানে অপশন দেখতে পাচ্ছ, অপশন এ 100, অপশন বি 60, অপশন সি 80, অপশন ডি 200। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 100টি। দেখো স্লাইডে কি বলছে, পিএম স্বনিধি স্কিমের আন্ডারে কটা হবে? 100টা সাপ্তাহিক হাট প্রতিষ্ঠা করা হবে। তো এবার জানতে হবে আমাদেরকে পিএম স্বনিধি স্কিম কি। পিএম স্বনিধি স্কিম হচ্ছে তোমার, দেখো ফুল ফর্ম করা আছে, পিএম স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি। এটা হচ্ছে পুরো স্কিমের নাম। এটা কখন লঞ্চ হয়েছিল আমাদেরকে জানতে হবে। লঞ্চ হয়েছিল 1 জুন 2020 তে লঞ্চ হয়েছিল। এটা কে অপারেট করে? হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। এটা একটা সরকারের ডিপার্টমেন্ট, সে এটাকে কন্ট্রোল করে। তো এবছর কি হয়েছে? 100টা সাপ্তাহিক হাট বা স্ট্রিট ফুড বিকাশের জন্য পরিকল্পনা করা হয়েছে। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 30। পিএম আবাস যোজনায় কত নতুন বাড়ি দেওয়া হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ 2 করোড়, অপশন বি 3 করোড়, অপশন সি 1 করোড়, অপশন ডি 5 করোড়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 করোড় বাড়ি দেওয়া হবে নতুন। এটা দেখো পিএম আবাস যোজনা আরবান 2.0। তো এর মাধ্যমে কি হবে? 1 কোটি বাড়ি দেওয়া হবে। কত খরচা করা হবে এটার জন্য? 10 লক্ষ কোটি টাকা খরচা করা হবে। এখানে দেখতে পাচ্ছ মিডিল ক্লাস আর পুয়ারদের জন্য এই আরবান 2.0 রিলিজ করেছে সরকার। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন 31। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে? তো একটু আগেই বললাম কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে, তোমরাই বলো। অপশন সি 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। কত মানুষের জন্য? 1 কোটি মানুষের জন্য। তো এবার জানতে হবে পিএম আবাস যোজনা কবে চালু হয়েছে। এই ইনফরমেশনটাও আমাদেরকে রেখে দিতে হবে। এটা চালু হয়েছে তোমার, দেখতে পাচ্ছ স্ক্রিনে, 25 জুন 2015 সালে এটা চালু হয়েছে। তো এটা কে কন্ট্রোল করে? আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয় এটাকে কন্ট্রোল করে। তো চলো নেক্সট স্লাইডে কি বলছে দেখি। নেক্সট স্লাইডে বলছে প্রায়োরিটিস নাম্বার 6। তাহলে আমরা অনেক দূর চলে এলাম, 1 2 3 4 5 6-এ চলে এলাম। তো প্রায়োরিটিস নাম্বার 6-এ কি বলেছে দেখো, বলেছে এনার্জি অ্যান্ড সিকিউরিটি। এনার্জি সিকিউরিটির উপরে অনেক কোয়েশ্চেন আছে। দেখো এখানে এনটিপিসি ভেলের উপরে কোয়েশ্চেন আছে, পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা আছে, ঠিক আছে, অনেক কিছু কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেন আকারে সেট করেছি, তো কোনো কোয়েশ্চেন বাদ যাওয়ার কথা নয়। তো কোয়েশ্চেন দেখো এটার উপরে কি আছে, এনটিপিসি এবং ভেল এর মধ্যে কত মেগাওয়াটের যৌথ উদ্যোগে 2024-25-এর বাজেট অনুযায়ী AUSCর প্রযুক্তি ব্যবহার করে একটি বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করবে? তো কত মেগাওয়াট আমাদেরকে দেখতে হবে, 600, 800, 700 না 900 মেগাওয়াট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 800 মেগাওয়াট। চলো দেখে নিই এই AUSCটা কি একটু দেখে নিই। AUSC হচ্ছে অ্যাডভান্স আলট্রা সুপার ক্রিটিক্যাল, এটা একটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো কি এনটিপিসি আর ভেলের যৌথ উদ্যোগে কি হবে, 800 মেগাওয়াট মাত্রার একটা বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার আওতায় 1 কোটিরও বেশি বাড়িতে কত ইউনিট সৌর বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে? তো অপশন এ 300 ইউনিট, অপশন বি 100 ইউনিট, অপশন সি 400 ইউনিট, অপশন ডি 500 ইউনিট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 300 ইউনিট। এটা মনে রাখবে, পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনার আন্ডারে কত ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে? 300 ইউনিট। এখানে দেখতে পাচ্ছ স্লাইডে দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি, দেখো 300 ইউনিট ফ্রি দেওয়া হবে, 1 কোটি হাউস হোল্ড পাবে, মানে 1 কোটি বাড়ি উপকৃত হবে। আর একটা ইনফরমেশন জেনে নাও, এই যোজনার আন্ডারে কত রেজিস্ট্রেশন জমা হয়েছে? 1 কোটি 28 লাখ রেজিস্ট্রেশন হয়েছে এখনো পর্যন্ত। আর কত আবেদন জমা পড়েছে? 14 লাখ আবেদন জমা পড়েছে
এই যোজনার আওতায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য। তো চলো দেখে নিই নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তো প্রায়োরিটিজ নাম্বার 7 ইনফ্রাস্ট্রাকচারের উপরে অনেক কোশ্চেন আছে, এখান থেকে কোশ্চেন তৈরি করা আছে, এখান থেকেও আছে ট্যুরিজমের উপরে, তো এই কোচি মেসির ওপরেও কোশ্চেন তৈরি করা আছে। তো এতগুলো কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো কোশ্চেনগুলো আমরা পরপর দেখে নিই কী হবে। তো কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 34, সরকার পরিকাঠামোর জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? তোমরা অপশনে দেখতে পাচ্ছ লাখ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 11,11,111 কোটি টাকা বরাদ্দ করেছে পরিকাঠামো উন্নয়নের জন্য। তো চলে যাই, দেখতে পাচ্ছ। তো চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 35, বিষ্ণুপদ মন্দির, মহাবোধি মন্দির কোন মন্দিরের মতো করিডোর তৈরি করা হবে? তো বিষ্ণুপদ জানতে হবে যে বিষ্ণুপদ মন্দির আর মহাবোধি মন্দির কোথায় অবস্থিত। বিষ্ণুপদ মন্দির আর মহাবোধি মন্দির অবস্থিত আমাদের বিহারে। তাহলে বিহার ডেভেলপমেন্টে আবার দিল সরকার মন্দিরের পিছনে। তো এটা কোন করিডোরের আদলে তৈরি করা হবে? এটা হচ্ছে তোমার তৈরি হবে কাশী বিশ্বনাথ টেম্পল মন্দিরের আদলে তৈরি হবে। তো কাশী বিশ্বনাথ টেম্পল মন্দির কোথায় অবস্থিত সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে আমাদের ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ, কাশী বিশ্বনাথ টেম্পল মন্দিরের আদলে তৈরি হবে আমাদের বিষ্ণুপদ মন্দির আর মহাবোধি মন্দির। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি, দেখো। তো বিহারে আরও কি কি ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে? দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে সরকার। তো সেটাকে আবার তার মর্যাদা ফিরিয়ে দিয়েছে আমাদের বর্তমান সরকার। আর কি হবে, উড়িষ্যার দিকেও কিছু প্রাকৃতিক সৌন্দর্য, মন্দির, কারুশিল্প এগুলোকে আমাদের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলছে বর্তমান সরকার। তো এগুলো হয়ে গেল ট্যুরিজমের উপরে। তো চলো নেক্সট কি আছে। নেক্সট কোশ্চেন, 2024-25 সালের বাজেটে কোসি মেসি ইন্টারলিঙ্কিং প্রকল্পের জন্য বাজেটে প্রকাশ করা হয়েছিল। তো সেই কোসি মেসি আন্তঃসংযোগ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটা জানতে হবে। অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি কেরালা, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে আমাদের অপশন বি, বিহারে অবস্থিত। বিহার রাজ্যের জন্য আবার দিল সরকার। তাহলে দেখতে পাচ্ছ কোচি মেসি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্পে কি 20টি চলমান আর নতুন প্রকল্পের জন্য মোটামুটি 11,500 কোটি টাকার ব্যয় সরকার ঠিক করেছে। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 37, 2024-25 সালের বাজেটে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন পর্ব শুরু করার ঘোষণা করেছে? মানে আমরা আগেই জানি যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হয়ে থাকে, তো চলতে থাকে প্রত্যেক বছর। তো এটা নতুন করে আবার বাজেটে উল্লেখ করা হয়েছে, এটা কত নাম্বার ফেজ হচ্ছে। তো এটা হচ্ছে অপশন ডি, ফেজ 4। তোমরা দেখতে পাবে স্ক্রিনে, এই দেখো ওখান থেকেই আমি নিয়ে এসেছি এই স্লাইডটা, ফেজ 4। তাহলে তোমরা মনে রাখবে গ্রামীণ সড়ক যোজনা হচ্ছে ফেজ 4। তো এখানে কি করা হবে, 25,000 গ্রামকে যুক্ত করা হবে। 25,000 গ্রামকে এই ফেজ 4 এর আন্ডারে, PMGSY এর আন্ডারে করা হবে। তো এর জন্য কত খরচা হবে, 19,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য। আরেকটা জিনিস জেনে নেব, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা কবে চালু হয়েছিল? তো লঞ্চ হয়েছিল 25শে ডিসেম্বর 2000 সালে, এটা লঞ্চ করেছিল আমাদের সরকার। তো চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি, প্রায়োরিটিজ নাম্বার 8। তো কি আছে এখানে দেখো, ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে আছে। তো এটার উপরে কি কোশ্চেন আছে দেখে নিই। তো এটার উপরে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 38, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে 10 বছরে মহাকাশ অর্থনীতি কতবার বাড়ানোর ঘোষণা করা হয়েছে? অপশন এ 8 টাইমস, অপশন বি 5 টাইমস, অপশন সি 7 টাইমস, অপশন ডি 9 টাইমস। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 5 টাইমস। কতবার বাড়ানো হয়েছে? 5 বার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌলিক গবেষণা করার জন্য কি অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ তহবিলের পরিচালনা করা হয়েছে। কি হয়েছে, 1 লক্ষ কোটি টাকার অর্থায়ন করা হয়েছে এই খাতে। তো মহাকাশ অর্থনীতি কি 1000 কোটি টাকার একটা ভেঞ্চার ক্যাপিটাল গঠন করা হবে। তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি আছে, প্রায়োরিটিজ নাম্বার 9। প্রায়োরিটিজ নাম্বার 9 কি হচ্ছে,
নেক্সট জেনারেশন রিফর্মস, মানে আমরা যে জেনারেশনে আছি আমাদের নেক্সট জেনারেশনের জন্য সরকার কিছু ভেবে রেখেছে। তো সেটার উপরে কি কি ভেবে রেখেছে একটু কোয়েশ্চেন আকারে দেখে নিই। তো চলো কোয়েশ্চেন নাম্বার 39, এনপিএস এ নিয়োগকর্তাদের আবেদনের সীমা 10% থেকে বাড়িয়ে কত শতাংশ করা হয়েছে? দেখো অপশন এ 12%, অপশন বি 11%, অপশন সি 14%, অপশন ডি 13%। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি 14%। তো চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, 2024-25 সালের বাজেটের বক্তৃতার সময় আমাদের ফাইন্যান্স মিনিস্টার কি ঘোষণা করেছিল? এনপিএস বাৎসল্য প্রকল্পের প্রাথমিক ফোকাস। তো সেই প্রাথমিক ফোকাসটা কি? বললাম যে নেক্সট জেনারেশনের জন্য কিছু ভেবে রেখেছে। তো অপশন তোমরা এবিসিডি চারটে দেখতে পাচ্ছ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু অ্যালাউ প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস টু কন্ট্রিবিউট এ ফান্ড ফর দেয়ার মাইনর চিলড্রেন। মানে কিছু ফান্ড তৈরি করা হচ্ছে, সেখানে কি তোমাদের মাইনর চিলড্রেনের জন্য কি করবে? প্যারেন্টসরা এখন থেকে ফান্ডিং শুরু করবে। তো এটা হচ্ছে মেন ফোকাস। তো চলো চলে যাই নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে এবার আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স। তো ট্যাক্স তো প্রত্যেক মানুষকেই লাগে, সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা রাত ঘুমানোর আগে পর্যন্ত মানুষ প্রত্যেকটা জিনিসেই ট্যাক্স দেয়। আমরা যে যে জিনিসগুলো ইউজ করছি প্রত্যেকটাতেই ট্যাক্স আছে। তো মেন ফ্যাক্ট ট্যাক্স। তো ট্যাক্সের ওপরে কি পরিবর্তন এসছে না এসছে সব আমরা এখান থেকে পেয়ে যাব। তো ডাইরেক্ট ট্যাক্স দেখতে পাচ্ছ, তারপরে ট্যাক্স প্রপোজালে কি কি ছাড় দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু, হ্যাঁ কত ইনকামের উপর কত ছাড় সব আমরা এখানে কোশ্চেন আকারে করেছি। তো আমরা সব দেখে নিই কোশ্চেন আকারে ট্যাক্সের উপরে কি কি কোশ্চেন আসতে পারে। তো কোশ্চেন নাম্বার 41-এ কি দেখতে পাচ্ছি? 2024-25 সালের কেন্দ্রীয় বাজেটে নেট ট্যাক্স প্রাপ্তি কত? অপশন এ 25,83,000 করোড়, অপশন বি 26,65,000 করোড়, অপশন সি 37,83,000 করোড়, অপশন ডি 40,55,000 করোড়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 25,83,000 করোড়। তো চলো নেক্সট কোশ্চেন ট্যাক্সের উপরে। নতুন কর ব্যবস্থায় কত আয় করমুক্ত করা হয়েছে? মানে কত ইনকাম করলে আমাদের ট্যাক্স লাগবে না, সোজা কথায়। তো অপশনে দেখতে পাচ্ছ 0 থেকে 3 লাখ, অপশন বি দেখতে পাচ্ছ 3 থেকে 7 লাখ, অপশন ডি দেখতে পাচ্ছ 7 থেকে 10 লাখ, অপশন ডি দেখতে পাচ্ছ 12 থেকে 15 লাখ বা তার বেশি। তো আমাদের ট্যাক্স লাগবে না, যেটাতে হচ্ছে আমরা যদি 3 লাখ পর্যন্ত ইনকাম করি তাহলে আমাদের কোনো ট্যাক্স লাগবে না। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে দেখো এখানে ট্যাক্সটা নীল, মানে 0 থেকে 3 লাখ কোনো ট্যাক্স লাগবে না। তো আমি তো এইটার উপরে কোয়েশ্চেন সেট করেছি, যদি তোমাকে প্রশ্ন করে 3 থেকে 7 লাখ ইনকাম করলে কত ট্যাক্স লাগবে, উত্তর 5%। 7 থেকে 10 লাখ ইনকাম করলে কত ট্যাক্স লাগবে, উত্তর 10%। তারপরে 12 লাখ পর্যন্ত ইনকাম করলে কত ট্যাক্স লাগবে, 15%। তারপরে কত আছে তোমার 15 লাখ পর্যন্ত ইনকাম করলে কত লাগবে, 20%। 15 লাখের অধীনে ইনকাম করলে কত লাগবে, 30%। তো পুরো পিকচারটাই তোমরা একটু নোট করে নিও কত কই ট্যাক্স লাগবে। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 43, 2024-25 সালের বাজেট অনুসারে কোন ক্যান্সারের ওষুধগুলির উপর শুল্ক থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে? মানে ছাড় দেওয়া হয়েছে কোন ক্যান্সারের ওষুধগুলোতে? আমি এত ওষুধের নাম পড়ছি না, ডাইরেক্ট অপশন দেখো, অপশন নাম্বার বি। এই 3টে ওষুধের উপরে সরকার কি করেছে, ট্যাক্স ছাড় দিয়েছে, কাস্টম শুল্ক বাদ দিয়ে দিয়েছে 3টে ওষুধের উপরে। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44 হচ্ছে মোবাইল ফোনের উপর কত শুল্ক নির্ধারণ করা হয়েছে? মানে কত রিডাকশন হয়েছে, কত রিডাকশন হয়েছে মোবাইল ফোনের উপরে? চলো দেখে নিই। অপশন এ 22%, অপশন বি 15%, অপশন সি 18%, অপশন ডি 20%। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি 15%। অ্যাকচুয়ালি মোবাইলের চার্জারের উপরে, মোবাইল ফোনের উপরে কর মুক্ত করা হয়েছে 15%। রিচার্জের উপরে কি হয়েছে, বেড়ে গেছে। তো মোবাইল ফোন চার্জার কমিয়ে কি লাভ যদি রিচার্জই এত বেশি হয়ে যায়। তো চলে যাও নেক্সট কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেন নাম্বার 45, সোনা ও রূপার উপর কত ছাড় দেওয়া হয়েছে? বেসিক্যালি কত ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে সোনা ও রূপার উপরে? দেখো 7%, 8%, 6.5%, 6%। তো সোনা ও রূপার উপরে ছাড় দেওয়া হয়েছে অপশন ডি 6%। দেখো আর প্লাটিনামের উপরে ছাড় দেওয়া হয়েছে 6.4%। এটা মনে রাখবে কারণ এখানে আছে ইনফরমেশন স্লাইডে আছে প্লাটিনামের কথা 6.4%, আর গোল্ডের উপরে, আর গোল্ড আর সিলভারের উপরে ছাড় দেওয়া হয়েছে 6%। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 46, বিদেশি কোম্পানির জন্য কর্পোরেট ট্যাক্সের হার কত করা হয়েছে? 35%, 15%, 30%, 25%। এটা আগে কত ছিল? আগে ছিল তোমার 40%।
তো বুঝতেই পারছো অপশানে তো নাই 40%, নিশ্চয়ই কমিয়েছে। তো 40% থেকে কমে কত হয়েছে? 40% থেকে কমে হয়েছে 35%। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 35%। তো বিদেশি কোম্পানিগুলোর উপর থেকে ট্যাক্স কি করেছে সরকার? 40% থেকে কমিয়ে 35% নিয়ে চলে এসছে। তো চলে যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47। অনলাইনে পণ্য বিক্রয়কারী ব্যবসায়ীদের উপর ধার্য কর 1% থেকে কমিয়ে কত করা হয়েছে? অপশন এ 0.10%, অপশন বি 0.30%, অপশন সি 0.20%, অপশন ডি 0.40%। উত্তর হয়ে যাবে অপশন এ 0.10%। তো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 48। আগামী বছর সরকারের আর্থিক লক্ষ্যমাত্রা কি অর্জন করতে হবে, মানে যেটাকে এফডি বলছি আমরা। তো এফডি আগামী বছর সরকার কি লক্ষ্যমাত্রা হচ্ছে সরকারের 4.5%। এটা যত নিচে যাবে তত আমাদের জন্য ভালো। তো আমরা আগামী বছরের লক্ষ্য আছে সরকারের 4.5%-এর নিচে আনার। তো দেখো বেসিক্যালি এটার উপরে ইনফরমেশন কি, তো আমাদের 2023-24 কত ছিল? 2023-24 আমরা কতটা কমিয়ে আনতে পেরেছি? 5.9%। আর 2024-25 জন্য কত? 4.9%। কিন্তু 2025 বেসিক্যালি 2025 আমরা আমাদের সরকার চেষ্টা করছে এটা 4.5%-এর নিচে এফডিটা নিয়ে আসার জন্য। তো দেখো এখানে আরও কিছু ইনফরমেশন আছে, যেটা হচ্ছে মোট প্রাপ্তি, যেটা আমরা বলেছিলাম এটা ধার ছাড়া হচ্ছে 32.07 লক্ষ। কিন্তু ধার ধরে আমরা যেটা বলেছিলাম প্রথমে যে কত ব্যয় হচ্ছে এবার বাজেটে 48.21 লাখ করোড়। তো আমাদের এখানেও ছোট ছোট করে ইনফরমেশন দেওয়া আছে। নেট ট্যাক্স থেকে প্রাপ্তি কত দেখো 25.83 লাখ কোটি, আর ঘাটতি কত অনুমান করা হয়েছে 4.9%। কিন্তু নেক্সট ইয়ার কোশ্চেনটা বেসিক্যালি দেখো 2025-এর বাজেটের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, যেটা আমাদের চেষ্টা করছে সরকার এই 4.9 থেকে কমিয়ে আনার 4.5-এর নিচে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 49। সম্প্রতি 2024-25 সালের বাজেটে কোন কর পুরোপুরি বাতিল করা হয়েছে? সিকিউরিটি ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, অ্যাঞ্জেল ট্যাক্স। তো সঠিক উত্তর হচ্ছে অ্যাঞ্জেল ট্যাক্স। তো অ্যাঞ্জেল ট্যাক্স দেখো সমস্ত শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল, মানে তোমার নতুন ইনভেস্টর যেটাকে বলে, তো সেটার উপরে অ্যাঞ্জেল ট্যাক্স পুরোপুরি বাতিল করা হয়েছে। আর এই স্লাইডেও দেখো আগে যেটা বলেছিলাম যে 40% থেকে কমিয়ে 35% এসছে কি ফরেন কোম্পানিগুলোর জন্য। তো চলে যায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। বাজেটে 2024-25 অনুসারে ভারত সরকার সর্বাধিক অর্থ পেয়েছে কোন উৎস থেকে? মানে সরকার, আমি তোমাকে প্রথমে বুঝিয়েছিলাম যে সরকার অর্থ উপার্জন করছে আবার ব্যয়ও করছে, তো আয় আর ব্যয়ের যে একটা হিসাব সেটাই তো বাজেট বলেছিলাম। তাহলে এবার দেখো সরকার অর্থ পেয়েছে মানে উপার্জন করেছে কোন সেক্টর থেকে বেশি উপার্জন করেছে? বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, ইনকাম ট্যাক্স, জিএসটি না কাস্টম? ঠিক আছে, তো তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, মানে সরকারকে ঋণ করতে হয়েছে। তো ঋণের উপরে সরকার বেশি আয় করেছে, সব থেকে বেশি আয় কত করেছে দেখো ঋণের উপরে 27%, বাকিগুলো পার্সেন্টেজ দেখো সবই কম। ইনকাম ট্যাক্স থেকে কত 19%। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বরোয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস 27%। চলো নেক্সট কোয়েশ্চেন। আয় যেমন জানলাম, সর্বাধিক ব্যয় কোথায় করে সরকার? তো আয় করলে তো সরকারকে ব্যয় করতেই হচ্ছে, তো ব্যয় কোথায় করে সর্বাধিক সরকার? পেনশনের উপরে, ডিফেন্সের উপরে, সাবসিডিজের উপরে, নাকি স্টেট শেয়ার অ্যান্ড ট্যাক্স অ্যান্ড ডিউটিজের উপরে? সঠিক উত্তর অপশন ডি, স্টেট শেয়ার ট্যাক্স অ্যান্ড ডিউটিজ উপরে। কারণ যেটা সরকার উপার্জন করছে সেটা তো দিতে হবে সরকারদেরকে, তাই সরকার প্রত্যেকটা স্টেটে পাঠানোর উপরে খরচা করে মোট অর্থের 21%। সব থেকে বেশি ব্যয় হয় সরকারের এই স্টেট শেয়ার ট্যাক্স অ্যান্ড ডিউটিজের উপরে। তো চলে যাই নেক্সট কোয়েশ্চেন 52। 2024-25 সালের বাজেটে স্বাস্থ্য প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? তোমরা অপশন দেখতে পাচ্ছ ABCDতে আছে অনেক পরিমাণ। তো চলো দেখে নিই, এই স্লাইডটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে হেলথে কত খরচা করা হয়েছে 89,287 করোড়। অপশন বি রাইট অ্যান্সার। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সেক্টরে খরচা কত করা হয়েছে। দেখো ডিফেন্স, রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, হোম অ্যাফেয়ার্স, এডুকেশন, টেলিকম, হেলথ, এনার্জি, বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ তোমরা। তো আরেকটা জিনিস এখান থেকে মাথায় রাখবে, সব থেকে বেশি কোথায় খরচা করা হয়েছে এই বছর? সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরে 4,54,773 কোটি টাকা সব থেকে বেশি খরচা করা হয়েছে
ডিফেন্স সেক্টরে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা। তো চলে যাই নেক্সট কোশ্চেনের উপর। দেখো প্রতিরক্ষা খাতে কত খরচা হয়েছে, সেম কোশ্চেন আগে যেটা বোঝালাম, প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচা করা হয়েছে, যেটা হচ্ছে 4,54,773 কোটি। অপশন নাম্বার দেখো 4,54,000 কোথায় আছে, লাস্টে অপশন ডি, 4,54,773 কোটি টাকা ডিফেন্সে খরচা করা হয়েছে। তো বেসিক্যালি আমাদের শেষ হয়ে গেল 2024 সালের মেনলি যে কোশ্চেনগুলো আসার কথা বা যা কিছু সমস্ত কিছু আমি কভার করে নিয়েছি। তো 2024-এর আগামী এক বছর আমাদের পরীক্ষায় যা যা কোশ্চেন আসবে আই থিঙ্ক সমস্ত কিছু কভার হয়ে গেছে, কোনো কিছু বাদ যায়নি। তোমরা একটু ভালো করে দেখতে থাকো। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে ইম্পর্টেন্ট সব থেকে হচ্ছে স্ট্যাটিক, তো এই স্ট্যাটিক আমাদের কাজে লাগবে আজীবন, সারা জীবন যতদিন আমরা পড়াশোনা করবো ততদিনই কাজে লাগবে এই বাজেটের স্ট্যাটিক কোশ্চেন। কারণ বেসিক্যালি বাজেটের স্ট্যাটিক কোশ্চেন মানে কোনগুলো বোঝায়, যে কত সালে বাজেট শুরু হয়েছিল, বাজেট শব্দের অর্থ কী, এইসব কোশ্চেনগুলো। তো এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা তোমরা একটা আলাদা পার্ট বা আলাদা জায়গায় একটা নোট করে নিতে পারো বাজেটের উপরে স্ট্যাটিকের কোশ্চেন। তো চলো এটাই ছিল আমার ভিডিও শেষের ধামাকা। তো বাজেটের স্ট্যাটিকের কোশ্চেন দেখে নিই, স্টার্ট করা যাক। খুব বেশি বলবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই আমি একটু তাড়াতাড়ি বলে নিচ্ছি, তোমরা তাড়াতাড়ি নোট করতে থাকো। তো চলো বাজেটের স্ট্যাটিকের কোশ্চেন দেখে নিই কী কী আছে। বাজেটের স্ট্যাটিকের উপরে প্রথম কোশ্চেন আছে, বাজেট শব্দের অর্থ কি? বাজেট শব্দের অর্থ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, চামড়ার থলি। তো নেক্সট কোশ্চেন দেখে নিই, বাজেট শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাজেট শব্দের উৎপত্তি হয়েছে ফ্রেঞ্চ ভাষা থেকে উৎপত্তি হয়েছে বাজেট শব্দ। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, কাকে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক বলা হয়? জেমস উইলসনকে আমাদের বলা হয় ভারতীয় বাজেট ব্যবস্থার জনক। সব নোট করতে থাকো পরপর। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে, বাজেট শব্দটি সংবিধানের কোন অনুচ্ছেদে ব্যবহার করা হয়েছে? তো সংবিধানের কোনো জায়গায় বাজেট কথার উল্লেখ নাই, তাই এটা উত্তর হবে কোনো জায়গাতেই নয়, কোনো প্রবন্ধেই নয়। চলে আসি তাহলে কীভাবে বাজেটের কথাটা আমরা পেয়েছি। সাংবিধানিক বাজেটে শব্দের স্থলে কি ব্যবহার করেছে, মানে বাজেটের পরিবর্তে অন্য কথা ব্যবহার করেছে। সেই কথাটি কি? সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যার বাংলা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। এটা উল্লেখ করা হয়েছে সংবিধানে, বাজেট শব্দের উল্লেখ নেই। তো চলো দেখে নিই কোন জায়গায় এটা উল্লেখ করা হয়েছে সংবিধানে। নেক্সট কোশ্চেন, সংবিধানে কোন অনুচ্ছেদে কথাটা উল্লেখ করা হয়েছে? আর্টিকেল নাম্বার 112-তে উল্লেখ করা হয়েছে। তাহলে এইগুলো মনে রাখবে কি কি বললাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সারা জীবন লাগবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম বাজেট কার কাছে পেশ করা হয়? প্রথম বাজেট পেশ করা হয় আমাদের রানী ভিক্টোরিয়ার কাছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আসছে দেখি। নেক্সট কোশ্চেন একটা বড় ইনফরমেশন আসছে, যেটা হচ্ছে কে বাজেট পেশ করেছে, কখন, কি, প্রথমবার, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, এইগুলো আছে। তো বেসিক্যালি প্রথম দেখো 7 এপ্রিল 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে কে? জেমস উইলসন, যেটা পড়েছিলাম, যাকে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক বলা হয়। জেমস উইলসন প্রথম বাজেট পেশ করে। তাহলে প্রথম বাজেট কে পেশ করে? জেমস উইলসন, মনে রাখতে হবে। কবে? 1860 খ্রিস্টাব্দে 7 এপ্রিল। তো নেক্সট বাজেট কে পেশ করে, মানে স্বাধীন ভারতে প্রথম বাজেট কে পেশ করে? সানমুখম সেট্টি। কে পাস করে? সানমুখম সেট্টি। কত সালে? 1947। বুঝতেই পারছি স্বাধীন হয়ে গেছে দেশ, তাহলে স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করছে সানমুখম সেট্টি। কবে? 26শে নভেম্বর। তারপরে নেক্সট কি হয়, আমাদের প্রজাতন্ত্র হয় কত? 1950-এ। সেই প্রজাতন্ত্রের প্রথম বাজেটকে পেশ করে আমাদের জন মেথাই প্রথম বাজেট পেশ করে প্রজাতন্ত্র ভারতে। কত? 28শে ফেব্রুয়ারি। এবার দেখো বাজেটের ইতিহাসে সর্বাধিক বার বাজেটকে পেশ করেছে এখনো পর্যন্ত, যার সর্বাধিক রেকর্ড আছে তিনি হচ্ছেন মোরারজি দেশাই। সর্বাধিক কতবার? 10 বার। কিন্তু প্রথম অর্থমন্ত্রী হিসেবে টানা 7 বার বাজেটকে পেশ করেছে, একটু আগে পড়েছিলাম, নির্মলা সীতারামন। চলে আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলেছে দেখি, দেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছে। প্রধানমন্ত্রীও ছিলেন, আবার প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেটও পেশ করেছিলেন। এখন তো ফাইন্যান্স মিনিস্টার করছে। তো প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছিল আমাদের জওহরলাল নেহেরু। তো চলো আরো স্ট্যাটিক জানবো। তো নেক্সট স্ট্যাটিক কি আছে? নেক্সট স্ট্যাটিক আছে, বাজেট পেশ না হওয়া পর্যন্ত বাজেট সংক্রান্ত কর্মকর্তা বা সহায়ক কর্মচারীদের গৃহবন্দী করে রাখা হতো। মানে বাজেট যাতে লিক না হয়ে যায়, তাই বাজেটের উপরে যারা কাজ করতো তাদের সবাইকে গৃহবন্দী, এক কথায় জেলবন্দি করে রাখা হতো। তো এই প্রথা চালু হয় কোন সাল থেকে? এই প্রথা চালু হয় 1950 সাল থেকে। তো নেক্সট স্লাইডে কি কোশ্চেন আসছে দেখিনি, কোন সালে হিন্দিতেও বাজেট ছাপা হয়?
মানে হিন্দিতে বাজেট ছাপা শুরু হয় 1956 সাল থেকে। দেখো আমি তোমাদের সব সাল ওয়াইজ পরপর করে রেখেছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো বাজেট হিন্দিতে পেশ করা হয় 1956 সালে। চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলেছে দেখো, নিচের কোন অর্থমন্ত্রী প্রথমবার হিন্দিতে বাজেট পেশ করে? সিডি দেশমুখ। তাহলে বাজেট ছাপা শুরু হয় হিন্দিতে 1956, আবার সেই হিন্দিতে বাজেট প্রথম পেশ করে কে? সিডি দেশমুখ। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখি। নেক্সট স্লাইডে আছে কোন বছর সকাল 11টার সময় বাজেট পেশ শুরু হয়? আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে 11টায় বাজেট পেশ হয়। তো কোন বছর থেকে এই 11টায় বাজেট পেশ হওয়া শুরু হয়? এই প্রথাটা শুরু হয় 1999 সাল থেকে। দেখতে পাচ্ছ অপশন 1999 সাল থেকে। চলো নেক্সট স্লাইডে কি আছে দেখি। সকাল 11টায় সাধারণ বাজেট পেশের চর্চা কে শুরু করেন? মানে এই যে সকাল 11টায় বাজেট পেশ হবে, এটা তো একটা কেউ প্রস্তাব রেখেছিল। কে প্রথমে এই প্রস্তাব রেখেছিল? প্রস্তাব রেখেছিল যশবন্ত সিং। চলো, কোন বাজেট ব্ল্যাক বাজেট নামে পরিচিত? এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদেরকে মাথায় রাখতে হবে স্ট্যাটিকের। ব্ল্যাক বাজেট হয়েছিল তোমার 1973 আর 74 সালটাকে বলা হয় আমাদের ইন্ডিয়ার ব্ল্যাক বাজেট। চলো নেক্সট, 2017 সালের আগে কখন বাজেট পেশ করা হতো? 2017 সালের আগে বাজেট পেশ করা হতো ফেব্রুয়ারির শেষ দিকে। এখন সেটা চেঞ্জ হয়ে ফেব্রুয়ারির শুরুতে চলে এসছে। তো চলো নেক্সট স্লাইডে কি দেখি। 2017 সাল থেকে বাজেট পেশ কবে শুরু হয়? একটু আগেই বললাম 1 ফেব্রুয়ারি। মানে 2017-এর আগে ফেব্রুয়ারি শেষ হতো, 2017-এর পরে ফেব্রুয়ারির ফার্স্টে বাজেট শুরু হচ্ছে। তো চলো নেক্সট স্লাইড কি দেখি। বাজেটের জন্য ব্রিফকেস বন্ধ করা হয় কোন সাল থেকে? দেখে নিই, 2021 সাল থেকে বাজেটের জন্য ব্রিফকেস বন্ধ করা হয়। তো চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই। নেক্সট স্লাইডে আছে কাগজবিহীন বাজেট প্রথম কবে সংসদে পেশ হয়? 2021 সালে। কাগজবিহীন বাজেট মানে পেপারলেস বাজেট যেটাকে বলে। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আছে প্রথমবারের মতো সংসদে কাগজবিহীন বাজেট কে পেশ করেন? আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন পেপারলেস বাজেট পেশ করেন। তো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই। নেক্সট স্লাইডে আছে নির্মলা সীতারামনের ইনফরমেশন। দেখো দুটো ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট। নির্মলা সীতারামন দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার অন্তর্বর্তীকালীন বাজেট, ইন্টারিম বাজেট যেটা বলেছিলাম, আর পূর্ণকালীন বাজেট আর মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেন। মানে টানা 7 বার যেটা বলেছিলাম সেই রেকর্ডগুলো এর নামে আছে। তো দীর্ঘতম বাজেট পেশ কে করেছে, মানে দীর্ঘতম বক্তৃতা কে রেখেছে বাজেট পেশ করার সময়? আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। কত? 2 ঘন্টা 40 মিনিট, সব থেকে লং। এটা কোন বছর হয়েছিল? 2020 সালে। এই হচ্ছে তোমাদের বাজেটের স্ট্যাটিক ইনফরমেশন। তো চলো আপাতত ক্লাস এখানেই শেষ করলাম। সুন্দর একটা ক্লাস তোমাদের 2024-এর কী কী আসতে পারে করেছি। তারপরে বাজেটের স্ট্যাটিকের ওপরে চিরজীবন কাজে লাগবে এমন একটা ক্লাস করেছি। তো আশা করি ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো। আরও কিছু যদি কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে বাজেটের উপরে, তোমরা কমেন্টে বলো। তো দেখো আমি তোমাদের তো ক্লাস করালাম, এত বড় একটা লং ক্লাস। তো আমি ক্লাস করালেই বলেছি তোমাদের একটা হোমওয়ার্ক থাকে আমার তরফ থেকে। তো আমাদের হোমওয়ার্ক হচ্ছে খুবই ইজি হোমওয়ার্ক আমার তরফ থেকে তোমার কাছে। তোমার মতে বেস্ট ফাইন্যান্স মিনিস্টার কে? অপশন এ মনমোহন সিং, অপশন বি নির্মলা সীতারামন। তোমরা কমেন্টে লেখো কে তোমার মতে বেস্ট ফাইন্যান্স মিনিস্টার, মনমোহন সিং না নির্মলা সীতারামন। চলো থ্যাংক ইউ, আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই।